গাভির মতো একজন অসাধারণ মিডফিল্ডার ফুল ফর্মে এবং ফুল ফিট থাকলে কি কি হতে পারে সেটা সিজনের শেষ প্রান্তে এসে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। গত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4-2-3-1 ফরমেশনে পেদ্রির সঙ্গে ডাবল পিভটে খেলতে নেমে গাভি বুঝিয়েছেন হয়তো পুরো মৌসুম গাভির মতোই একজন যোগ্য সঙ্গী খুঁজছিলেন পেদ্রি, যিনি কিনা পেদ্রির উপর থেকে বাড়তি ডিফেন্সিভ দায়িত্ব পালন করার চাপ কমাবেন এবং একই সঙ্গে বার্সেলোনার ডিফেন্স থেকে মিডফিল্ডে বিল্ড আপ ও মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইনে বল প্রোগ্রেস করতে পারবেন মুহূর্তের মধ্যে। লামিন ইয়ামাল ছিলেন না, তার জায়গায় 4-2-3-1 ফরমেশনের রাইট উইংয়ে ইংলিশ উইঙ্গার মার্কাস রাশফোর্ডকে নামিয়েছিলেন সদ্যই বাবা হারানো কোচ হান্সি ফ্লিক। বাঁ দিকে ছিলেন ফার্মিন লোপেস। মৌসুমের শেষ দিকে বেশ কিছু ম্যাচে ফার্মিনকে লেফটে দেখা যাচ্ছে। এর আগে অত চোখে পড়ার মতো পারফরমেন্স না দেখাতে পারলেও গত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাঁ দিকে ফার্মিন আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলা দানি ওলমোর কম্বিনেশন আটকানোর সাধ্য ছিল না রিয়াল মাদ্রিদের। এদিকে রিয়াল মাদ্রিদ খেলেছিল 4-4-2 ফরমেশনে, উপরে গনসালো গার্সিয়া এবং বাম দিক থেকে লেফট ফরওয়ার্ডের জায়গায় ভিনিসিয়াস জুনিয়রকে রেখে। ট্র্যাডিশনাল উইং পজিশনে না থেকে ডাবল স্ট্রাইকারের একজন হওয়ার কারণে ভিনিসিয়াসকে মার্ক করার দায়িত্ব দেওয়া হয়েছিল পাও কুবার্সিকে, যে কাজটা তিনি বেশ অসাধারণভাবে করতে পেরেছেন। রিয়ালের ড্রেসিং রুমের হাজারো সমস্যা আর খেলোয়াড়দের ইনজুরির কারণেই কিনা এই ম্যাচে রিয়ালকে হারাতে হান্সি ফ্লিককে খুব বেশি কমপ্লিকেটেড ট্যাকটিক্সের উপরে নির্ভর করতে হয়নি, বেসিক কিছু প্যাটার্নই বারবার এক্সারসাইজ করতে চেয়েছেন। রিয়ালের রক্ষণভাগে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পেছনের স্পেসটাকে যথারীতি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছেন, আর ওদিকে আন্তোনিও রুডিগারকে বার্সেলোনা বারবার অ্যাগ্রেসিভ হয়ে উঠে আসার আমন্ত্রণ জানিয়েছে। এই দুই ডিফেন্ডারের পেছনের স্পেসেই বারবার কম্বাইন করতে চেয়েছেন দানি অলমো, ফার্মিন লোপেস আর ফেরান টরেস, এমনকি রাশফোর্ডও। রুডিগার অ্যাগ্রেসিভ হয়ে গেলে আবার রাউল অ্যাসেন্সিওরও সাধ্য ছিল না বক্সে তেমন লিডারশিপ দেখানোর। তখন আবার ফেরান টরেস আর অলমোর জুটি তাকে নাচিয়ে ছেড়েছে। আর আপনারা তো জানেনই এই রিয়াল মাদ্রিদ সাধারণত তেমন প্রেস টেস করতে চায় না, আর এটাই বার্সেলোনাকে আরো বেশি সুবিধা এনে দিয়েছে। আর প্রেস করতে চাইলেও যেদিন গাভি ফর্মে থাকেন সেদিন আসলে প্রতিপক্ষের তেমন কোনো কিছুই করার থাকে না। কুবার্সি ভিনিসিয়াসকে মার্ক করার কারণে নিজেদের সেন্ট্রাল মিডফিল্ডার বাঁ দিক থেকে বারবার বার্সেলোনার বক্সে এন্ট্রি মারতে চেয়েছিলেন জুড বেলিংহাম, পারেননি। আর সেটা পারেননি গাভির কারণেই। এত মাস ধরে জটিল সব ইনজুরিতে ভোগার পর মাঠে ফিরেই এমন ইন্টেন্সিটি দিয়ে খেলেছেন, মনে হয়েছে তার চোট ছিলই না কখনো। বেলিংহামকে বলতে গেলে একাই নির্বিষ বানিয়ে দিয়েছেন, ফলে পেদ্রিকেও গোটা মিডফিল্ড কাভার করতে হয়নি। তিনিও কম্প্যারেটিভলি উপরে উঠে মিডফিল্ড ও আক্রমণের কানেক্টর হিসাবে কাজ করেছেন। ছোটখাটো প্রেস রেজিস্ট্যান্ট মিডফিল্ডার যার বিল্ড আপ কোয়ালিটিও অসাধারণ এবং পুরো 90 মিনিট ধরে অ্যাগ্রেসিভলি প্রেস করতে পারেন, এমন একজন ডিফেন্সিভলি সলিড মিডফিল্ডার দরকার হয় যাতে দলের সবচেয়ে ক্রিয়েটিভ মিডফিল্ডারটা নিজের কাজ ভালোভাবে করতে পারেন। গত 2 সিজন ধরে পিএসজির মিডফিল্ডে ভিতিনিয়া আর জাও নেভেসের মধ্যে যে কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি। চোট থেকে ফিরে এই গত ম্যাচে গাভিও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পিএসজিতে ভিতিনিয়া এবং জাও নেভেস নিজেদের মধ্যে যে ডায়নামিক্সটা গঠন করেছেন সেই ডায়নামিক্সটা চাইলে কিন্তু বার্সেলোনাতে পেদ্রির সঙ্গে গাভিও গঠন করতে পারেন এবং আরো ভালোভাবে রেপ্লিকেট করতে পারেন। আর সেই ডায়নামিক্সেই পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে তো হেরেছেই, সঙ্গে নিশ্চিত হয়েছে বার্সেলোনার লিগ জয়। মিডফিল্ডের প্রত্যেকটা লুজ বল, প্রত্যেকটা ডুয়েলস, সেটা গ্রাউন্ড ডুয়েল হোক বা এরিয়াল ডুয়েল হোক, প্রত্যেকটাতে লড়ার জন্য একদম সঠিক সময় গিয়ে উপস্থিত হয়েছেন গাভি। প্রতি ইঞ্চি মাঠ দখলের জন্য নিজের সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত লড়েছেন। রিয়াল মাদ্রিদ প্রেস করলেও বল হারাননি, উল্টো সতীর্থদের সঙ্গে বল রিটেনশন এনশিওর করেছেন। গেম রিডিংও যথারীতি দুর্দান্ত, যে কারণে বেলিংহামরা ট্রানজিশনে উঠে আসতে চাইলেও আগে থেকেই বুঝতে পেরে স্পেস কভার করে ফেলেছেন। কখনো যদি এরকম হয় যে মিডফিল্ডে বল পজিশন উইন করতে পারছেন না, তখন ট্যাকটিক্যাল ফাউল আদায় করে খেলার গতি থামিয়ে দিয়েছেন, ফলে রিয়াল মাদ্রিদের ফ্লো নষ্ট হচ্ছিল অনেক। গাভির ডিফেন্সিভ অ্যাবিলিটির উপরে ফোকাস করতে গেলে অনেক সময় তার অন দ্য বল অ্যাবিলিটি যে কতটা দুর্দান্ত সেটার প্রতি অবিচার করা হয়, সেটার প্রতি ভালো মতো ফোকাস কখনো কখনো করা হয় না। প্রেস রেজিস্ট্যান্ট হওয়ার কারণে তার পা থেকে রিয়াল মাদ্রিদ সেভাবে বল কেড়ে নিতে তো পারেইনি, উল্টো যে কোনো ধরনের পাস দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি এমন একজন মিডফিল্ডার যাকে দিয়ে সব ধরনের দায়িত্ব পালন করানো সম্ভব। গাভি যে টেকনিক্যালি কতটা সলিড সেটা বোঝা যায় ডিফেন্সিভ মিডফিল্ডার বা নাম্বার 6, বক্স টু বক্স মিডফিল্ডার বা নাম্বার 8, ইনভার্টেড লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি সেকেন্ড স্ট্রাইকার ভূমিকাতেও যখন স্পেন বা বার্সেলোনার হয়ে আমরা তাকে শাইন করতে দেখি।
হান্সি ফ্লিকের ট্যাকটিক্সে গাভির দুর্দান্ত ইন্টেন্সিটির সঙ্গে পেদ্রির ক্রিয়েটিভিটি এবং সঙ্গে বার্নালের এভার ইমপ্রুভিং বিল্ড আপ কোয়ালিটি একসঙ্গে হলে নেক্সট সিজনে বার্সেলোনার মিডফিল্ড কতটা স্পাইসি হয়, কতটা দুর্দান্ত হয়, সেটা দেখার জন্য আশা করি বার্সেলোনার সাপোর্টারদের এখন থেকেই তর সইছে না। এখন আগামী মৌসুমে এই তিনজনকে একই মিডফিল্ডে খেলানোর জন্য এবং এই তিনজনকে ফ্লারিশ করানোর জন্য বার্সেলোনা কি কি স্টেপস নেয় সেটাই দেখার বিষয়। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আগামী সিজনে গাভির কাছ থেকে আপনার এক্সপেকটেশনের জায়গাগুলো কি কি। লেটস হ্যাভ আ ডিসকাশন।